মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে প্রশাসনের সব স্তরে আমলাদের দাপট ছিল। কাবুলে বিপ্লব হয়েছে, বাংলাদেশেও বিপ্লব ঘটিয়ে দেব। জিয়া সাহেব অনেক বাড়াবাড়ি আরম্ভ করা শুরু করেছেন আপনি। প্রশাসনের সামরিকায়ন। জিয়াউর রহমান 1978 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই দেশে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদের শাসন প্রতিষ্ঠিত হল। 1979 সালের 6 ফেব্রুয়ারি সামরিক আইন উঠে যাওয়ার পর সর্বতভাবে শুরু হল বিএনপির সরকার। বিএনপির মধ্যে এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের একটা ধারা চালু হলেও তা ছিল দুর্বল। জিয়া ছিলেন একধারে সরকার ও রাষ্ট্রপ্রধান, তিনি অতিমাত্রায় আমলাদের উপর নির্ভরশীল ছিলেন। অন্যদিকে রাজনীতিবিদরা ছিলেন তার উপর পুরোপুরি নির্ভরশীল। প্রশাসনের সব স্তরে আমলাদের দাপট ছিল। 1976 থেকে 1981 সাল পর্যন্ত যারা উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে কাজ করেছেন তাদের মধ্যে আমলাদের ছিল ছড়াছড়ি। একটি লেখায় অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বিশ্লেষণ করে দেখিয়েছেন, ওই সময়ে উপদেষ্টা ও মন্ত্রীদের মধ্যে ছিল 13 জন সামরিক কর্মকর্তা, 8 জন অসামরিক কর্মকর্তা, 18 জন শিল্পপতি এবং 13 জন দলছুট রাজনীতিবিদ। 1979 সালের সচিবালয়ের নীতি প্রণয়নের সঙ্গে জড়িত সিনিয়র পলিসি পুলে 685 জন কর্মকর্তার মধ্যে 25 জন ছিলেন সামরিক বাহিনীর। 1981 সালের জানুয়ারি মাসে জেলা পর্যায়ে 40 জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের মধ্যে 22 জন ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তা। আওয়ামী লীগের শাসনামলে পরিকল্পনা কমিশন চালাতেন শিক্ষাবিদেরা। জিয়ার সময় অবস্থা পাল্টে গেল। কমিশনের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান হিসাবে আমলারা নিয়োগ পেলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামরিক বাহিনীর অনেক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে 12 জন ছিলেন 75-15 আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জিয়াউর রহমানের প্রশাসন ছিল প্রকৃতপক্ষে সামরিক ও অসামরিক আমলাদের যুক্ত ফ্রন্ট। সামরিক আইন উঠে যাওয়ার পর বিরোধী দলগুলো সামরিক আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। কোনো কোনো দল সরকার উৎখাতেরও ডাক দেয়। তারা জিয়া বিরোধী রাজনৈতিক জোট তৈরির চেষ্টা চালায়। এদের অনেকেই দেশে সংসদীয় পদ্ধতির সরকার পুনর্বহালের দাবি জানায়। 11 থেকে 14 মার্চ 1979 আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভার প্রস্তাবে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য জনগণ গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিগুলোকে আহ্বান জানায়। এক প্রস্তাবে তারা জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায়। 1979 সালের 8 সেপ্টেম্বর 5টি বাম দল মোহাম্মদ তোহার নেতৃত্বে একটি জোট তৈরি করে। সাম্যবাদী দল, ন্যাপ, ইউপিপি, জাতীয় গণমুক্তি ইউনিয়ন ও আব্দুল মতিনের নেতৃত্বে কয়েকটি গ্রুপের সমন্বয়ে তৈরি গণফ্রন্ট এই জোটে শরিক হয়। 1980 সালের শুরুর দিকে 10টি রাজনৈতিক দল আরেকটি জোট তৈরি করে। এই জোটে শরিকদের মধ্যে ছিল আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজান, জাসদ, সিপিবি, ন্যাপ মোজাফফর, ন্যাপ হারুন, জাতীয় একতা পার্টি, বাংলাদেশ জাতীয় ফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, শ্রমিক কৃষক সাম্যবাদী দল ও গণ আজাদি লীগ। এই জোটের প্রধান কাজ ছিল জিয়া সরকারের সমালোচনা করে মাঝে মধ্যে জনসভা ও বিক্ষোভ মিছিল করা। জোটের কোনো নির্দিষ্ট কর্মসূচি ছিল না, তারা মাঝে মধ্যে হরতালও ডাকত। 31 জানুয়ারি 1980 পুলিশের গুলিতে রাজশাহী জেলে 3 জন বন্দী নিহত হলে তারা 2 দিন হরতাল পালন করে। এই সময় সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহাদ একটি বক্তৃতা দিতে গিয়ে বিপদে পড়েন। তখন আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার সাহায্যপুষ্ট সরকার ছিল। দলের এক সভায় ফাহাদ আফগানিস্তানের সরকারের প্রতি সংহতি জানান। আর যাই কোথায়, তিনি গ্রেপ্তার হয়ে অনেকদিন বিনা বিচারে জেলে থাকলেন। মোহাম্মদ ফাহাদের বক্তৃতার বিষয় নিয়ে নানান রকম প্রচার ছিল, গণমাধ্যমে তা খণ্ডিতভাবে প্রকাশ হয়েছিল। 1980 সালের 13 জানুয়ারি বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সিপিবির আয়োজিত এক জনসভায় মোহাম্মদ ফাহাদ জাতীয় ও আন্তর্জাতিক নানান বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। তার বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের নেতিবাচক কর্মকাণ্ড, জিয়াউর রহমানের বাড়াবাড়ি এবং মার্কিং ও চীন নীতির কঠোর সমালোচনা করেন। বক্তৃতায় আফগানিস্তান প্রসঙ্গ ছিল। বাংলাদেশের প্রতিক্রিয়াশীল শক্তিকে হুঁশিয়ার করে দিয়ে ফাহাদ বলেন, কাবুলে বিপ্লব হয়েছে, বাংলাদেশেও বিপ্লব ঘটিয়ে দেব। যার জমি ছিল না, কৃষক ক্ষেতমজুর, তারা জমির মালিক হয়েছে। নারী জাতি মুক্তি পেয়েছে। যে দেশের মেয়েকে বিক্রি করা হতো আগে, আজকে নারী জাতি সেখানে মুক্তি পেয়েছে। শিক্ষা ছিল না, আজ ঘরে ঘরে শিক্ষার আলো বর্ষিত হচ্ছে। আফগানিস্তানের নতুন যুগের সূচনা হয়েছে। তাই আমাদের পার্টি নীতি নিয়েছে যে আফগানিস্তানের বিপ্লবকে সমর্থন করব। কেন? তার কারণ ওই রকম আরেকটি বিপ্লব না করলে আমাদের দেশের মানুষের সমস্যার সমাধান হবে না। আফগানিস্তানের এই বিপ্লবকে ধ্বংস করার জন্য চীন, আমেরিকা আদা পানি খেয়ে লেগেছে আর লেলিয়ে দিয়েছে পাকিস্তানকে।
1971 সালে ভারতবর্ষ ও সোভিয়েত রাশিয়ার সমর্থন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আজকে আফগানিস্তানের বিপ্লবের জনগণ, আফগানি বিপ্লবের সরকার যখন সোভিয়েত রাশিয়ার সাহায্য নিয়েছে, সেই সাহায্যকে সঠিক মনে করি এবং সমর্থন দিয়েছি। আফগানিস্তানের বিপ্লবকে সমর্থন করেছি সোভিয়েতের সাহায্য। যেখানে করব 100 বার করব, 1000 বার করব, কেউ ঠেকাতে পারবে না। আজকে মিথ্যা অজুহাত সৃষ্টি করেছে আমেরিকা, অজুহাত সৃষ্টি করেছে চীন, আর তাদের দালালেরা এদেশে ত্রাস সৃষ্টি করতে চায়। তারা কি চায়? আফগানিস্তানের বিপ্লবকে ধ্বংস করতে চায়। তারা চায় বাংলাদেশকে একটি তথাকথিত পাকিস্তান সৃষ্টি করতে। জিয়া সাহেব অনেক বাড়াবাড়ি আরম্ভ করা শুরু করেছেন। আপনি মেজর ছিলেন পাকিস্তান আমলে। যদি পাকিস্তান থাকতো, এই বছরে আপনি কর্নেল হতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। সেইখানে আজকে আপনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন স্বঘোষিতভাবে। আপনি স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। স্বাধীন বাংলাদেশ হয়েছে বলেই আজকে আপনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। আর বাংলাদেশের কৃষক কিছু পাচ্ছে না। কেমন করে বাংলাদেশ হলো, আপনার কতটুকু অবদান ছিল আপনি বলতে পারেন যে আমি ঘোষণা করেছি। কিন্তু আমি কথা বলবো, মুক্তির জন্য যে জোয়ার এসেছিল, সেই জোয়ারে খড়ের কুটোর মতো ভেসে গিয়েছিলেন আপনিও। সেদিন ভাসতে ভাসতে ইন্দিরা গান্ধীর ভারতে, আর ভারতের সঙ্গে সোভিয়েত রাশিয়ার চুক্তি না থাকতো, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন না করত, আমেরিকার 7ম নৌবহরের বিরুদ্ধে যদি রাশিয়ার 20তম নৌবহর ডুবোজাহাজ আটকে না দিত আমেরিকাকে, আজকে বাংলাদেশের স্বাধীনতা হতো না। হতেন কি আপনি প্রেসিডেন্ট? হতেন না। তাই আজকে আপনি কোন বৈদেশিক নীতি নিয়েছেন? আপনার বৈদেশিক নীতি সত্যিকারের বন্ধুদের কাছ থেকে বাংলাদেশকে আজকে বিচ্ছিন্ন করে ফেলতে আরম্ভ করেছেন। তাই জিয়া সাহেব, এই নীতি যদি চলতে থাকে, তবে সেই সংগ্রাম শুরু হবে বাংলাদেশে। মোহাম্মদ ফারাদকে 1 নম্বর আসামি করে 16ই মার্চ রাষ্ট্রদ্রোহীর মামলা হয়। শহীদ মিনারের সভায় সিপিবির সভাপতি মণি সিংহ বক্তৃতা করেছিলেন। তাকে করা হয় 2য় আসামি। অভিযোগপত্রে বলা হয়, দেশের আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণ্য এবং অবজ্ঞা সৃষ্টি ও অসন্তোষের উস্কে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। এছাড়া তিনি রাষ্ট্রপতি সম্পর্কে মানহানিজনক, আপত্তিকর ও নিন্দাসূচক মন্তব্য করেছেন। পরে মণি সিংহের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। 10 দলীয় জোটে সমস্যা ছিল। আওয়ামী লীগের সঙ্গে একই জোটে থাকা কর্মী পর্যায়ের অনেক দলের কাছে গ্রহণযোগ্য ছিল না। জোটের স্বল্পকালীন অস্তিত্বের মধ্যে আওয়ামী লীগ ও জাসদের কর্মীদের মধ্যে কয়েকটি দফা মারপিট হয়েছিল। 75-এর 15ই আগস্টের পর সামরিক বাহিনী ক্ষমতার বারান্দায় হাঁটাচলা শুরু করে জোর কদমে। জিয়া নিজে ছিলেন সেনা শাসক। সেনাবাহিনী ছিল তার ক্ষমতার ভিত্তি। কিন্তু তিনি সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে চাইলেন। বিএনপি তৈরি হওয়ার পর থেকে রাজনীতি ও রাজনীতিবিদদের বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। তারা দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করতেন। তাদের কথা হলো, গণতন্ত্র, রাজনৈতিক দল ইত্যাদি করে জিয়া ভুল করেছেন। জিয়াকে সরিয়ে ক্ষমতা দখলের চিন্তাও করছেন কেউ কেউ। 1980 সালের 17ই জুন বগুড়া সেনানিবাসে একটি অভ্যুত্থানের চেষ্টা হয়। এর সঙ্গে জড়িত ছিল লেফটেন্যান্ট কর্নেল নুরুন নবী খান ও লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম। দিদার জাসদের সহযোগিতায় পালিয়ে কলকাতায় চলে যান। নুরুন নবী খান ধরা পড়েন। দিদার দেশে ফিরে এসে গ্রেপ্তার হন। বিচারে দিদারের 10 বছর এবং নুরুন নবীর 1 বছর কারাদণ্ড হয়েছিল। একই মামলায় জাসদ ছাত্রলীগের সাবেক নেতা মোশাররফ হোসেন বীর প্রতীকেরও সাজা হয়। সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হয়ে জেনারেল এরশাদ কৌশলে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকেন। তার পছন্দের লোকদের তিনি গুরুত্বপূর্ণ পদে বহাল করেন। স্পর্শকাতর জায়গাগুলো থেকে মুক্তিযুদ্ধের কর্মকর্তাদের সরিয়ে দেন তিনি। সামরিক গোয়েন্দা সংস্থাগুলোতে ঢোকান নিজের লোকেদের। তার মধ্যে মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী ছিলেন অন্যতম। বিদেশে প্রশিক্ষণের জন্য তিনি নিজের পছন্দমাফিক লোক পাঠাতেন। সেনাবাহিনীতে তিনি অনুগত লোকদের নিয়ে একটি প্রভাবালয় তৈরি করতে সমর্থ হন। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের পদপদবি ও কর্মক্ষেত্রে নিয়ে অনেক ক্ষোভ ছিল। তাদের অনেকেই তিনি ঢাকা ও অন্যান্য জায়গা থেকে সরিয়ে পার্বত্য চট্টগ্রাম প্রতিকূল পরিবেশে পাঠিয়ে দেন। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।